নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুক্রবার রাত ৩টে বা বলা যায় শনিবার ভোর ৩টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছিল রাজ্য পুলিশ, মানে মেদিনীপুর পুলিশের একটা টিম এবং তার সঙ্গে বিরাট কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশের অফিসাররা, সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ নিয়ে তারা ৩টের সময় পৌঁছে গিয়ে অভিষেকের বাড়িতে কড়া নাড়ে। কিন্তু গেট খোলা না হয় কয়েক ঘন্টা অপেক্ষা করে তারা সকালবেলায় তালা ভেঙে অভিষেকের বাড়িতে ঢোকে এবং অভিষেকের বাড়িতে তল্লাশি চালানো হয়। ঘন্টা দেড়েক তল্লাশি চালায় রাজ্য পুলিশের অফিসাররা। তারপর তারা বেরিয়ে যায়। একটি সিজার লিস্ট দেওয়া হয়, সেই সিজার লিস্টে তল্লাশিতে কিছু পাওয়া যায়নি বলেই তারা উল্লেখ করেছে। তো এটা দেখে অবাক হবেন না, এরপরে ঘন ঘন মানে আরো যে একদিন অন্তর বা রেগুলার বেসিসে এরকম হতে পারে। এবং আমার কাছে যা খবর, যা বর্তমানে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যদি আমার আশঙ্কা ভুল না হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হতে পারে এবং তার সঙ্গে আরো কেউ কেউ টার্গেটে আছে। সেই নিয়ে আজকে আমার ভিডিও। তো আমি ভিডিও বলেছি টাইটেলে যে ইডি সিবিআই যা পারেনি রাজ্য পুলিশ কি তা পারবে, সেটা নিয়ে আজকে ব্যাখ্যা করব এবং অভিষেকের পরে তৃণমূলের আর কোন কোন নেতা টার্গেটে রয়েছে সেই নিয়ে এবং কেন রয়েছে সেই নিয়ে আজকে আলোচনা করব। তো আমি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু ভিডিও বানাতে উৎসাহিত হব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন। আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে শনিবার দিন যে ঘটনাটা ঘটেছে, এটা যদি ধরুন তৃণমূল সরকারে রয়েছে বিজেপির কোনো নেতা বা তার সাংসদের বাড়িতে রাত ৩টে সাড়ে ৩টের সময় গিয়ে পুলিশ গিয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে গিয়ে তল্লাশি করছে, সেই মামলাটাতে যদিও যার বাড়িতে তল্লাশি হয়েছে সে সরাসরি যুক্ত নয়, কিন্তু যদি হতো তাহলে বুঝতেই পারছেন মিডিয়া এবং বিজেপির তরফে কি কি করা হতো। কিন্তু এখন তৃণমূল ক্ষমতায় নেই, তাই তাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় পরে দ্বিতীয় ব্যক্তি, তার বাড়িতে পুলিশ ঢুকে ঢুকে তল্লাশি করলো। তো আমি যেটা জানি, আমি যেটা খবর পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার জন্য একেবারে মরিয়া হয়ে গেছে রাজ্য বিজেপি যে সরকার রয়েছে এবং তাকে হয়তো যে কোনো মামলাতে, এখন সবে 2টো মামলা রাজ্য পুলিশ তার বিরুদ্ধে করছে, মানে 2টো মামলাতে তার বাড়িতে তল্লাশি হয়েছে। অন্য আরো মামলা আসতে পারে, আরো মামলা হয়ে রয়েছে, একাধিক মামলা হয়ে রয়েছে। তো সেইটাতে হবে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে, সেই ব্যাপারে আমার কাছে যেটুকু খবর, একটি ভিডিও আমার কাছে আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক বছর আগে একটি কথা বলেছিলেন মঞ্চে দাঁড়িয়ে, তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে। সেটাই হচ্ছে মূল কারণ এবং যদি আজ না হোক কাল বা যে কোনো দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হলে আমি ভিডিওটি আপনাদের শোনাবো। আজকে আমি সেই ভিডিও শোনাচ্ছি না বা দেখাচ্ছি না। তো আসছি যে আপনারা জানেন 2021 সালে যে শেষ দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার মামলাতে একাধিকবার দিল্লিতে ইডি ডেকেছে, কলকাতাতে ডেকেছে, ইডি সিবিআইয়ের অনেকবার ডাক হয়ে গেছে, 8-10 বার। প্রতিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। তারপরে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি সিবিআই তলব হয়েছে, তাকে একাধিকবার সেখানে গেছে। এই মানে গত 5-6 বছরে বেশ কয়েকবার সেন্ট্রাল এজেন্সি ইডি এবং সিবিআই অভিষেককে দিল্লি এবং কলকাতা অফিসে ডেকে দীর্ঘক্ষণ ধরে 8 ঘন্টা 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু কয়লা পাচার মামলা বা দেশে নিয়োগ দুর্নীতির মামলায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুকড করেনি ইডি বা সিবিআই। সোমবার দিন আবার ইডি এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিজিও কমপ্লেক্সে। তো সেখানে গেলেও হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন না, কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছিলেন। তো সেই জন্য যাই হোক তাকে ডাকা হতে পারে। এখন বিষয়টা রাজনৈতিক পর্যবেক্ষকরা অনেকে বলছেন যে তৃণমূল হেরে গিয়েছে, তৃণমূলের 20 জনের মতো সাংসদ তারা চলে গিয়েছে, 58-60 জন বিধায়ক চলে গিয়েছেন, তারপরে কেন অভিষেককে বারে বারে এটা ডাকা হচ্ছে। এখন তো সব তৃণমূলের হাত পা কাটা হয়ে গেছে, সবার তো কিছু নেই। কিন্তু সেই রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন যে আসলে তা নয়, বিষয়টা বিজেপির তরফ থেকে অভিষেককে চোর প্রমাণিত করতে হবে যেভাবেই হোক এবং একবার জেলে তাকে ঢোকাতে হবে, যে কোনো মামলাতেই হোক। তো এইটা করার জন্য নানান ধরনের এইসব হয়তো চলছে। তো আমি যাই না, তারা এও বলছে যে রাহুল গান্ধীকে
পাপ্পু প্রমাণিত করার জন্য বিজেপি প্রচুর খরচা টর্চা করেছিল, মিডিয়া টিডিয়াকে দিয়ে নানান ধরনের প্রচার করে। নরেন্দ্র মোদী পাপ্পু বললে তাহলে পাপ্পু মানে ইম্যাচিওর একজন পলিটিশিয়ান, এ আবার নরেন্দ্র মোদীর সঙ্গে কি পাঙ্গা নেবে। তা বিজেপির এগুলো টাচটা কি থাকে যে কাউকে চোর প্রমাণিত করো বা কাউকে পাপ্পু প্রমাণিত করো। তো অভিষেকের ক্ষেত্রে তাই যে দল হচ্ছে ক্ষমতা থেকে চলে গেছে, যে দলের বিধায়করা সব চলে গেছে, দল থাকবে কিনা তার কোনো ঠিক নেই, সাংসদরা সব চলে গেছে, রাজ্যসভার সাংসদ একের পর এক পদত্যাগ করছে, তারপরেও কেন হচ্ছে একজন সাংসদকে অ্যারেস্ট করার জন্য বা এইসব কর্মপন্থা চলছে। আসলে হচ্ছে তাকে এটা চোর প্রমাণ করতে হবে। এবং বিজেপি যেটা জানে সেটা হচ্ছে যে যদি এই দলকে নেতৃত্ব দিতে হয় তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই কোয়ালিটিটা আছে, এবং সেই বয়স কম হলো, তার মধ্যে পলিটিক্যাল পার্টি পরিচালনা করার মতো সে ক্ষমতা আছে। সেই জন্য তার হাত পা ভেঙে তাকে হচ্ছে একেবারে প্রতিবন্ধী বানিয়ে দেওয়ার জন্য হচ্ছে এই সমস্ত রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে অভিষেক কে বাড়িতে যেটা হয়েছে, সেই শালবনীতে একটা মামলা, মানে শনিবার ভোরে যে তার বাড়িতে তল্লাশি হয়েছে, শালবনীতে তৃণমূলের যে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, তাকে গ্রেপ্তার করা হয়েছিল শালবনীর একটি মামলাতে। সেটা একটা জমি কেলেঙ্কারি মামলা। সেই মামলাতে পুলিশের যেটা বক্তব্য জানা গিয়েছে, সুজয় হাজরার বক্তব্যের প্রেক্ষিতে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় সেই ঘটনাটা জড়িত, একটা জমি কেলেঙ্কারি মামলা। কোন একটা জমি, সরকারি জমি নাকি, সেটা আরেকজন নাকি সেটাকে গ্র্যাব করেছে, সেইটাতে নাকি এরা মদত দিয়েছে, সুজয় হাজরা বা সুমিত রায় এদের নাম। তো সুমিতকে গ্রেপ্তারের জন্য পুলিশের খবর হচ্ছে যে শুক্রবার রাতে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে লোকেশন, সেই লোকেশনে সুমিতের লোকেশন পাওয়া গেছিল, মানে মোবাইল থেকে হয়তো তারা ট্র্যাক করতে পারে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হচ্ছে সার্চিং হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বিধানসভার বিধায়কদের সই কেলেঙ্কারি বা সই জালের মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবনী ভবনে তলব করা হয়েছে, তিনি গিয়েছিলেন। এবং যে আজ আবার তাকে তলব করা হয়েছে, তিনি যে হয়তো সেখানে হাজির হবেন বলেও দিয়েছেন। এবং ওই নির্বাচনী প্রচারে হুমকি দেওয়ার মামলায়, যেটা বিধাননগর কমিশনারেটে হয়েছে, সেই মামলাটা সিআইডি কে দেওয়া হয়েছে। সেই মামলাতেও হচ্ছে 16 তারিখে মঙ্গলবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার হচ্ছে তলব করা হয়েছে। তো এখনো ব্যাপার হচ্ছে যে এইরকম চলছে, কারণ হচ্ছে যে আলটিমেট হচ্ছে যে কোনো একটা মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো গ্রেপ্তার করা হতে পারে। এবং পাশাপাশি যেটা আমি বলেছি যে অভিষেকের পরে হচ্ছে টার্গেটে কারা রয়েছে, টার্গেটে মদন মিত্র, যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, মদন মিত্র এবং কুণাল ঘোষ। কারণ এই বিধানসভা নির্বাচন হয়ে গেল, তৃণমূল হেরে গেল, 80 জন বিধায়ক, তার মধ্যে একটা বড় অংশ তারা বিক্ষুব্ধ শিবিরে চলে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কিন্তু যারা রয়ে গেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোকাল হচ্ছে মদন মিত্র এবং হচ্ছে কুণাল ঘোষ। মদন মিত্র লাগাতার হচ্ছে বিজেপি বিরোধী কথাবার্তা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সোনারপুরে হামলার পরে মদন মিত্র বিক্ষোভ মিছিল বার করেছিলেন কামারহাটিতে। আরেকজন হেরে যাওয়া বিধায়ক অসিত মজুমদার চুচুড়া, তিনিও বার করেছিলেন। তাকে পরের দিন গ্রেপ্তার করা হয় অসিত মজুমদারকে। তিনি যখন জামিন পেয়ে যাচ্ছেন তখন তাকে একটা 2 বছর পুরনো একটা শ্লীলতাহানির চেষ্টার মামলায় তাকে আবার জেলে ভরা হয়। তো মদন মিত্রকে এই যাত্রায় আর জেল টেল করা হয়নি, কিন্তু শনিবার দিনই মদন মিত্রের বাড়িতে হচ্ছে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গিয়ে তার 2টি আস্তানায়, একটা কামারহাটিতে, একটা হচ্ছে জোকাতে, সেখানে ইডি হানা দিয়েছে। এবং আমি মিডিয়াতে যেটা পেলাম, যেটাতে ইডি আধিকারিক সূত্রে বা ইডি সূত্রে জানা গিয়েছে যে 150 জন পুরসভাতে চাকরির ব্যাপারে নাকি মদন মিত্রর হাত রয়েছে, তার সুপারিশ রয়েছে, এবং তাদের কাছ থেকে নাকি টাকা পয়সা সোনা দানা এসব নেওয়া হয়েছে। তো আসলে মদন মিত্র এবার বিধায়ক হওয়ার পরে বরানগর থেকে উত্তর 24 পরগনা, বরানগর থেকে বীজপুর, পুরো লাইনে সমস্ত আসন তৃণমূল হেরে গেছে। মাঝখানে কামারহাটিতে মদন মিত্র জিতেছে, এবং মদন মিত্র জেতার পরে নানান সময় হচ্ছে শুভেন্দু অধিকারীর নাম করে বা বিজেপির নাম করে নানান ধরনের কথাবার্তা বলেছেন। একবার মদন মিত্রের উপর যে আক্রমণও হয়েছিল কদিন আগে, যাক তিনি বেঁচে গিয়েছেন। তিনি বলেছেন যে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি বেঁচে গিয়েছি। কিন্তু মদন মিত্র ভোকাল এই কারণে, কারণ অনেকেই বলছেন যে মদন মিত্র এখন আর অ্যারেস্টে ভয় পান না, কারণ সারদা মামলাতে তাকে ইডি সিবিআই গ্রেপ্তার করেছিল, প্রায় 3.25 বছর তিনি জেল খেটেছেন। তো সুতরাং মদন মিত্রদের ওই সব জেলের ভয়টা এখন আর নেই। সেই জন্যই হয়তো তারা এত বেশি ভোকাল, এবং বিজেপি মনে করছে হয়তো বিধানসভাতে এরা থাকলে
ট্রাবল দিতে পারে সরকার পক্ষকে। 20 জন থাকলে তার মধ্যে মদন মিত্ররা অনেক কিছু বলতে পারে, এইসব হতে পারে। এবং পাশাপাশি কুণাল ঘোষ হচ্ছে, তিনিও বারবার বলছেন যে যতই বিক্ষুব্ধ লোকজন বিক্ষুব্ধ শিবিরে চলে যাক, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন এবং লাগাতার এখনো বিভিন্ন ইস্যুতে হচ্ছে বিজেপি সমালোচনা করা, বিজেপিকে আক্রমণ করা, সেগুলো তিনি করে যাচ্ছেন। এবং পাশাপাশি যারা দল ছেড়ে বেরিয়ে গেছেন তাদেরকেও তিনি আক্রমণ করে যাচ্ছেন বিভিন্ন বিষয়। সেই কুণাল ঘোষকেও আজ বিকেলে সইজাল মামলাতে হচ্ছে বিধায়কদের সইজাল মামলাতে ভবানী ভবনে ডাকা হয়েছে। সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে একসঙ্গে বসিয়ে গোয়েন্দারা জেরা করতে পারেন। এবং ইতিমধ্যে এই মামলাতে বিধানসভা সইজাল মামলাতে কুণাল ঘোষের বাড়িতে সিআইডি আধিকারিকরা গিয়েছিলেন। তো যেটা হলো অনেকে ধারণা যে এরপরে টার্গেট হচ্ছে মদন মিত্র এবং কুণাল ঘোষ। কুণাল ঘোষের বিরুদ্ধে এখনই সেরকম কিছু মামলা নেই। কুণাল ঘোষও এত বেশি ভোকাল হওয়ার কারণ হচ্ছে, অনেকে বলছেন বা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে কুণাল ঘোষের সারদা মামলাতে জেল খেটেছেন প্রায় 3 বছর, এবং এখন ওই কুণাল ঘোষ আর হচ্ছে জেল টেলের এখন আর ভয় পান না বিশেষ। মানে সবাই একটা ধারণা যে শুভেন্দু অধিকারীর আর কি জেলের ভয় দেখাবে, আমরা তো এত বছর তো সিবিআইডি আমাদের জেল খাটিয়েছে, এরপর আর কি জেলের ভয় দেখাবে, এরকম একটা সেই কারণে একটু ডেসপারেট। এবং বিজেপি মনে করছে যে মদন মিত্র কুণাল ঘোষটাই হচ্ছে বিধানসভাতে সরকার পক্ষে গলার কাঁটা হতে পারে। সেই কারণে তো শিক্ষা দেওয়া বা অন্য কোনো কারণে তাদেরকে পরবর্তীকালে অভিষেকের পরে হয়তো তাদেরকেও জেলে ঢোকানো হতে পারে কোনো না কোনো মামলায়। কারণ সেরকম জানি না, ইতিমধ্যেই নির্বাচনী প্রচারের যে মামলা, নির্বাচনী প্রচারে হুমকি দেওয়ার যে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই মামলায় তিনি হাইকোর্টে রক্ষা কবচ পেয়েছেন। এবং বিধানসভা সইজাল মামলা তাতেও 3 সপ্তাহের রক্ষা কবচ পেয়েছেন। তারপরও এই মোমেন্টে এই দুটো মামলাতে হয়তো সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারবে না, কিন্তু শালবনীতে জমি কেলেঙ্কারি মামলা, সেখানে তার আত্মসহায়ককে পুলিশ খুঁজছে এবং পুলিশের দাবি যে তিনি ওই ঘটনাতে জড়িত, মানে সেই জমি কেলেঙ্কারি মামলায় জড়িত তৃণমূলের প্রাক্তন বিধায়কের সঙ্গে তিনিও আছেন। এবং সুমিত রায়কে যদি গ্রেপ্তার করে সিআইডি, হয়তো সুমিত রায় কানেকশনে অভিষেকের কাছে চলে আসতে পারে যে আপনি ওর মধ্যে ছিলেন বা কিছু। আমি জানি না ভবিষ্যতে কি করবে পুলিশ, কি পদক্ষেপ করবে। তবে আমার বক্তব্য যে ইডি সিবিআই হচ্ছে গত মোদী জমানায় বা নরেন্দ্র মোদী অমিত শাহ জমানায় 2014 সাল থেকে এই 12 বছরে বহু মামলাতে অনেকেই অভিযোগ করেছেন যে যারা যুক্ত নয় তাদেরকে হচ্ছে ইডি সিবিআই ধরে অ্যারেস্ট করে জেলে ভরে দিয়েছে। যেমন অরবিন্দ কেজরিওয়াল, তিনি আপনারা জানেন যে তাকে গ্রেপ্তার করেছিল, 10-11 মাস জেল খাটিয়েছে, তারপরে তাকে কোর্ট ক্লিনচিট দিয়ে দিয়েছে, বেকসুর খালাস করে দিয়েছে। তো ইডি সিবিআই অভিষেককে এতবার ডেকেছে, দুটি মামলাতে ডেকে এতবার জেরা করেছে দিল্লি কলকাতাতে, তারপরও কিন্তু তারা তাকে বুকড করেনি, মানে তাকে জেলে ভরেনি। তো এখন যে সেন্ট্রাল এজেন্সি যা ইডি সিবিআই পারেনি, সেটা কি রাজ্য পুলিশের সিআইডি বা আমাদের কলকাতা পুলিশ অভিষেককে জেলে ভরতে পারবে? জানি না, হচ্ছে এ প্রশ্নের উত্তর ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।